দর্শক, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যে হাজির হয়েছে দলটির হাজার হাজার নেতাকর্মী। বিচার সংস্কার আর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে মূলত দলটির নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এই সমাবেশে আজকে সভাপতিত্ব করছেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। যেমনটা বলছিলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মী যে সমাবেশ হয়েছে, এর চারপাশেও আমরা অজস্র নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখেছি। বিশেষ করে মৎস্য ভবন, দোয়েল চত্বর এবং টিএসসিতে অসংখ্য নেতাকর্মী রয়েছেন এবং তারা এখানে হাজির হয়েছেন, বিভিন্ন দাবি নিয়ে তারা এসেছেন। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেটি বাংলা একাডেমির ঠিক অপোজিটেই। এখানেও দেখছেন যে অসংখ্য নেতাকর্মী হাজির হয়েছেন। মূলত যে তিনটি দাবিতে এখানে তারা হাজির হয়েছেন সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে তাদের মতামতগুলো জানার চেষ্টা করব, কি কি দাবিতে আসলে মূলত তারা এখানে এসেছেন এবং কেন এসেছেন। আমরা যদি শুরুতে আপনার কাছে যাই, আপনি কোথা থেকে এসেছেন এবং যে দাবিতে এখানে এসেছেন সে দাবিগুলোর বিষয়ে যদি জানাতেন আমাদের। আমরা টাঙ্গাইল শহর থেকে আসছি। আমাদের দাবিটা হচ্ছে বিচার সংস্কার এবং পিআর পদ্ধতি নির্বাচন। এই জন্য আমরা এই দাবি করতেছি। এটা আমাদের শুধু দাবি না, এটা বাংলাদেশের কোটি কোটি মানুষের দাবি, অর্থাৎ বাংলাদেশের গণমানুষের দাবি। এই দাবি নিয়ে আমরা এখানে আসছি এবং এই দাবির ব্যাপারে আমরা বর্তমান প্রধান অবস্থায় বলবো, আমাদের দাবিকে মেনে নিয়ে এই বাংলাদেশের জনগণকে একটা ন্যায় বিচার এবং কি শান্তি দেওয়ার জন্য আমরা একটা দাবি তুলছি। এবার যদি আপনার কাছে আসি, পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা যেটি বলা হচ্ছে আপনাদের দলের পক্ষ থেকে, পিআর পদ্ধতিতে আসলে কেন নির্বাচন চান? এর আগে বিগত যে নির্বাচনগুলো যে সিস্টেমে হয়েছে সেই সিস্টেমের বিরুদ্ধে কেন আপনারা পিআর পদ্ধতির বিষয়টি তুলে ধরলেন? আসলে পিআর পদ্ধতি সম্পর্কে আমাদের আসলে বাংলাদেশের মানুষ আমরা অনেকেই কম জানি। এর কারণ হচ্ছে আমরা এই ইতিপূর্বে বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়নি। তবে এটা আমাদের আসলে জেনে রাখা দরকার, পৃথিবীতে প্রায় 100টির মতো দেশে এই পিআর পদ্ধতি নির্বাচন হয়। এই নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে যে এখানে আসলে শক্তিশালী যে ব্যক্তি থাকে তারা কি দুর্বলের উপরে কী করে প্রভাব খাটাতে পারে না, শুধুমাত্র গায়ের জোরে, অর্থের জোরে, বলয়ের কারণে কি করা হয়। আমাদের দেশ ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে আমরা দেখতেছি যে শক্তিশালী ব্যক্তিরা কী করছে, দুর্বলের উপরে কী করে আঘাত করে। সংসদে তারা বেশি সংখ্যক লোক নিয়ে তারা সংসদে যায়, কিন্তু পরবর্তীতে বিরোধী দলকে কিভাবে তারা ঠেকিয়ে বিরোধী দলকে জিম্মি করে তাদের উপরে কী করা হেনস্থা করা হয়। অন্যান্য নেতা কর্মীদের এবং অন্যান্য দলেরদেরকে কী করা হয়, যারা সরকার গঠন করে তারা তাদের উপর নির্যাতন চালায়। অর্থাৎ সবার যাতে প্রতিনিধিত্বশীল জায়গা তৈরি হয় সেই জায়গার জন্য মূলত আপনারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান। এবার আমরা যদি বিচারের প্রসঙ্গে আসি, যে গণহত্যার বিচার দাবি তুলছেন আপনারা, এখন তো এই বর্তমান যে সরকার রয়েছে সে সরকার বিচার করছে, তো এই বিচারের প্রতি কি আপনারা সন্তুষ্ট নন? বিচার নিয়ে আসলে আপনাদের দাবিটা কি? আসলে আমরা বিগত বছরগুলোতে দেখেছি আমাদের বাংলাদেশে যারা রাষ্ট্রীয় বিচার কার্যে যারা উপস্থিত ছিলেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, আমরা দেখেছি বিগত বছর আমাদের বাংলাদেশের সমস্ত জনগণ দেখেছি তারা বিচার করতে গিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে 12টা বাজিয়ে ফেলছে। এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের এখন নতুন অভ্যুত্থানের পর আমাদের বাংলাদেশের জনগণ নতুন করে জাগ্রত হয়েছে, আমরা সচেতন হয়েছি। আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, শহীদের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাকে ফিরিয়ে আনছি। আলহামদুলিল্লাহ আমরা চাই বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লায়, অলিতে গুলিতে সুষ্ঠু বিচার হোক। আপনার কাছে জানতে চাই যে সংস্কার কার্যক্রম চলছে, এই সংস্কার কার্যক্রমের বিষয়ে আপনাদের দলের পক্ষ থেকে মতামত কি এবং আপনারা আসলে সংস্কার বিষয়ে কি চিন্তা করছেন? আমরা আসলে যেই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং ইনসাফ, আমরা গত 5 দশকে দেখেছি যে এই ন্যায় বিচার আজ অবধি আমাদের দেশে প্রতিষ্ঠা হয়নি এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি এবং এই ন্যায় বিচার এবং এই সাম্য, এই মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্যই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বিত প্রয়াস। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলছিলাম। তারা যেটি চান যে একটি দেশ সুন্দরভাবে গড়ে ওঠার জন্য আসলে যে নীতিগুলো নেওয়া প্রয়োজন, যে সংস্কারগুলো করা প্রয়োজন এবং যে বিচারগুলো বাকি রয়েছে সেই বিচারগুলো যাতে ত্বরান্বিত করা হয়, এই দাবিগুলোই মূলত তাদের এবং এই দাবিতেই তারা এখানে এসেছেন। এর পাশাপাশি আমরা এর আগে যেটি জানিয়েছিলাম যে আমরা মৎস্য ভবন ঘুরেছি, আমরা টিএসসি ঘুরেছি, আমরা দোয়েল চত্বর ঘুরেছি, সেখানেও বিভিন্ন নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি। সেই কথাবার্তারও অংশ বিশেষ আমরা আপনাদের
জানিয়ে দিচ্ছি। এদেশের মানুষকে শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হয় তার লক্ষ্যে এই পেয়ার পদ্ধতির নির্বাচন চাচ্ছি। বিশেষ করে জাতীয় নির্বাচনের পূর্বে আমরা স্থানীয় নির্বাচনগুলিকে পরীক্ষা স্বরূপ আমরা সরকারকে উদারত আহ্বান জানাবো, আপনি স্থানীয় নির্বাচনগুলি দেন। ভোট দেওয়ার পরেও তাদের ভোটের মূল্যায়ন হয় না। দেখা গেছে আমরা 48% ভোট পাওয়ার পরও সংসদ ক্ষমতায় যেতে পারে না, কিন্তু দেখা গেছে তার চেয়ে কম সংখ্যায় নির্বাচনে ভোট পেয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতা বুক করতে পারে। তো আমরা চাই যে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হোক, রাষ্ট্রে একটা সমতা বজায় রাখুক এবং সুস্থ ধারার একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হোক, যেটার মাধ্যমে ছোট দলগুলো যেভাবে উপরে উঠতে পারবে, ঠিক তেমনই হচ্ছে যে বড় দলগুলো সমতা বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। আমরা চাই এই দেশে শান্তি হোক, সুখ শান্তি হোক, সবাই মিলেমিশে সুন্দর করে নির্বাচন হোক, আমরা সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারি। কয়েকটি মাস অতিবাহিত হয়ে গেছে, প্রায় বছর খানেক অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত বাংলাদেশের জনগণ দৃশ্যমান কোনো সংস্কার দেখতে পায় নাই। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, এখনো পর্যন্ত কেন আপনারা দৃশ্যমান কোনো প্রয়োজনীয় সংস্কার আপনার জনগণের সামনে দৃশ্য করতে পারেন নাই? সরকার আওয়ামী লীগ সে দেশটাকে অনেকটা ভাঙচুর বা বিভিন্ন বেকায়দায় ফেলায় রেখে গেছেন। আমরা চাচ্ছি সেই দাবিটা উত্থান করার জন্য। এইটা বাংলার জনগণের সবার দাবি যে সুষ্ঠু বিচার, যারা এই গণহত্যা করছে বা শোষণ করছে, এই বিচার দাবি বাংলার জনগণের সবার। শেখ হাসিনা এবং ছাত্র আন্দোলন যেই হোক, বাংলাদেশের যেই হোক, মনে করুন যে অপরাধী তার বিচারই আমরা জনগণ চাই। এখনো পর্যন্ত বিভিন্ন দুর্নীতিবাজরা বুক ফাটিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন স্থানে বেড়াচ্ছে, বিভিন্ন স্থানে খুনাখুনি করতে। ডক্টর ইউনূস সাহেবকে, আমাদের স্যারকে এখনো আরও জোরালো আবেদন জানাবো, আমাদের স্যার যেন যথাযথ যেভাবে বিচার করলে পুরা দেশটা আমাদের শান্তিতে আসে, সেই পরিমাণ বিচার যেন আমাদেরকে করে দেখায়। দর্শক, আরেকটি বিষয় না জানালেই নয়, এই সমাবেশ স্থলের চারপাশে যে রাস্তা, সেই রাস্তায় আমরা দেখছি যে অসংখ্য ছোট ছোট ভ্রাম্যমাণ দোকান বসেছে। বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এখানে আমাদের চোখে পড়েছে। কেউ চানাচুর বিক্রি করছেন, কেউ আইসক্রিম বিক্রি করছেন, কেউ দেখছি যে নানা ধরনের ফলমূল বিক্রি করছেন, কেউ পানীয়র পসরা সাজিয়ে বসেছেন, বিভিন্ন ধরনের ফ্লাক্স বিক্রি হচ্ছে এখানে। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কেমন বেচা কিনা চলছে এই সমাবেশ ঘিরে। বিষয় আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি যে ঝালমুড়ির যে দোকান নিয়ে বসেছেন, আপনি কি রেগুলার এখানে বসেন নাকি সমাবেশকে কেন্দ্র করে এখানে এসেছেন? আমি রেগুলার বসি লালবাগ কেল্লায়, আর আজমির থানায়, আর আজকে সমাবেশের কারণে এখানে আসা হচ্ছে আমার। আচ্ছা, এই সমাবেশের খবর কিভাবে জেনেছেন? আমি গতকালকে ইউটিউবে যমুনা টেলিভিশন একটা ব্যাকগ্রাউন্ডে দেখছিলাম যে বিশ্ব সমাবেশ সফল হোক, তো ওখানে দেখছিলাম, দ্বিতীয় করে শুনলাম যে চরমনাই পীর সাহেবের বিশ্ব সমাবেশ ওরা উদ্যানে করা হবে আগামীকাল দুপুর 2টার মধ্যে, সেই কারণে আমি এখানে চলে এসেছি। আচ্ছা, এই বেচা কিনা কেমন চলছে এই সমাবেশ ঘিরে? সেখানে এখনো তো ওরকম লোক সংখ্যা আসে নাই, তারা আস্তে আস্তে আসার পরে সমাবেশ শেষ হবে, তারপরে বেচা একটা হবে। যখন তারা যাওয়ার পথে যাবে তখন একটা বেচা কিনা হবে, এখন তো বেচা কিনা হবে না, এখন তারা সমাবেশে যোগ দিবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা যদি আরও 2-1 বিক্রেতার কাছে তাদের মতামতগুলো আমরা শুনে নিই। শুনলাম যে সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশ আছে, সমাবেশের কথা শুনে আমরা অনেক গ্যান্ডারি ছিল আসলাম। আমাদের আগে জানা ছিল যে সমাবেশটা 28 তারিখে সমাবেশ হইব, এই কারণে আমরা যাত্রাবাড়ি থেকে আসছি যে সমাবেশে আসবো, একটু বেচা কিনা একটু ভালো হইব। আমি রেগুলার ব্যবসা করি না, এখানে আমি ওয়ারিতে ব্যবসা করি। আজকে সমাবেশের উদ্দেশ্যে আসছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বিক্রি করতেছি, সমাবেশের হিসেবে অনেক ভালো লাগতেছে। মাহাদি হাসান, স্টার নিউজ।